তাই অনেক দিনই ঐশ্বর্যের পেছনে লেগে থেকে তাদের সম্পর্কটা এক জায়গায় স্থির হয়েছে। এটা জানার পর থেকে ইগোরের অত্যাচার আরো বেড়ে গেছে। সে এখন পাগলের মতো ঐশ্বর্যকে খুঁজে বেড়াচ্ছে। হাতের কাছে পেলে হয়তো ঐশ্বর্যকে শ্বাস নেওয়ার সময়টুকুও দিবে না। হাত পোড়ার কথা শুনে রুবাব পকেট থেকে ফোন বের করে কল দিল ঐশ্বর্যকে। ঘাড়তাড়া মেয়েটা কল রিসিভ করছে না। মানে হয় এসবের। কয়েকবার চেষ্টা করেও কাজ হলো না দেখে চোখ মুখ কুঁচকে থমথমি মুখে অন্যদিকে তাকিয়ে রইল। রাগে মুখ থমথম করছে। তখন শুদ্ধ বলল, তোর শ্বশুরকে খেলিয়ে দেশে আনতে হবে। গেমটা উনি শুরু করলেও সমাপ্তি টানার দায়িত্ব আমার। স্যার মানুষ বলে কথা, এক্সট্রা সম্মান না দিলে চলে? বলের শ্বশুর আমার শালা আমার জীবনটাকেই তেজপাতা বানিয়ে দিল। ওইটাকে যত তাড়াতাড়ি সম্ভব যা করার করে আমার বউটাকে আমাকে দে, নয়তো আমি মামাকে বলে দেবো তুমি শীতলের মন নিয়ে ছুকিতকিত খেলতে শুরু করেছো। এ কথা বলে রুবাব একটু থামলো, তারপর পুনরায় বলল, মাঝে মাঝে ঐশ্বর্যের ছেলে মানুষই আমার সহ্য হয় না। ও নিজেও জানে ওর হারামজাদা বাপ কখনো আমাকে মেনে নিবে না। নিলে আরো 2 বছর আগেই নিত। ওকে ভালোবাসি, সংসারটা আমি ওর সাথেই করব বলে এতদিন ধরে অপেক্ষা করছি। শুধু তার জেদের কারণে মা আমার সাথে কথা বলে না। আমি এইখানে আছি বলে সেদিন এলো ঠিকই থাকলো না। ঐশ্বর্যও জেদ ধরে আছে, বিয়ে করলে নাকি ওর বাবা আমাকে মেরে দিবে। আমার ভালোর জন্য আমাকে বিয়েটাও করবে না, মানে বাবার হাতে মরতে দিবে না, অথচ আমাকে দহনে পড়িয়ে আধমরা করে রাখবে। এই নাকি আবার ভালোবাসা। একদিকে সম্বন্ধের পোলা ইগোর তোর ফর্মুলা না পেরে পাগল কুকুর হওয়ার অবস্থা। না, সব কিছুতে প্যাচের উপর প্যাচ। মানে দিনকে দিন আমার জীবনটা প্যাচ লাগানো ইয়ারফোন হয়ে গেছে। বাল। নিশ্চুপ শুদ্ধ জবাব দিল না। হাঁটছে দোভাই, সিগারেট টানছে ধীরে সুস্থে। রুবাবের ভেতরের অস্থিরতা যেন টের পাচ্ছে শুদ্ধ। নীরবেই কিছু দূর গিয়ে সামনে দাঁড় করানো সায়নের বাইকের চাবিটা পকেট থেকে বের করে রুবাবের হাতে ধরিয়ে দিল শুদ্ধ। রুবাব চাবি হাতে নিয়ে কিছু বলার আগেই শুদ্ধ বলল, এতদিন ঐশ্বর্য শুধু আমার দায়িত্বে ছিল। যতটুকু পেরেছি বড় ভাইয়ের মতো সবসময় সেভ করেছি। কিছুক্ষণের জন্য তোর দায়িত্বে ছাড়লাম, কাজেই সাবধান। মানে? এখানে একটু দাঁড়া, জবাব পেয়ে যাবি। এ কথা বলে রাস্তার অপর পাশে দাঁড় করানো কামরানের গাড়িতে উঠে বসলো সে। চোখের পলকে সা সা করে চলে গেল গাড়িটা। রুবাব বিরক্ত মুখে বাইকের ওপর বসতে উপলব্ধি করলো কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। চোখ তুলে তাকিয়ে ঐশ্বর্যকে দেখে আর পলক ফেলল না। তারপর ঝট করে ঐশ্বর্যের হাত ধরে নাড়িয়ে ঘুরিয়ে দেখে বলল, শুদ্ধ যে বললো তোর হাত পুড়েছে, কই দেখি। আমার কই না তো, বরং ভাইয়া তো বললো তুমি নাকি হাত পুড়িয়েছো, এজন্যই তো রিস্ক নিয়ে বের হলাম। এবার দুজনের বুঝতে বাকি নেই এটা সত্য চালাকি। আসলে দুজনেই দুজনকে কাছে পাওয়ার জন্য উতলা, অথচ পারিপার্শ্বিক অবস্থার কথা বিবেচনা করে দূরে সরে আছে। তবে দুজন দুজনকে সেফ দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। কিন্তু রুবাব বোধ হয় ঐশ্বর্যকে স্বস্তি দিতে নারাজ। এক ঝটকায় সে ঐশ্বর্যকে নিজের আরো কাছে টেনে ঠোঁটজোড়া দখল করে নিল। শুষে নিতে থাকলো প্রিয়সীর ওষ্ঠজোড়া। ঐশ্বর্য রুবাবের বুকে ধাক্কা দিলে রুবাব একটা কামড় বসিয়ে দিল, যেন বাধা দেওয়ায় বিরক্ত সে। কিছুক্ষণ এইভাবে থেকে রুবাব সরে গেল। ঐশ্বর্য ঠোঁট মুছতে মুছতে অন্যদিকে তাকিয়ে হাঁপাচ্ছে, অথচ খুব ভালো করে বুঝতে পারছে রুবাবের চঞ্চল দৃষ্টি তার দিকে নিবদ্ধ। বরাবরের মতোই ঐশ্বর্যের পরিপাটি লুক, পরনে কালো জিন্স আর সাদা ডেনিম শার্ট, চুল পনিটেল করে বাঁধা, হাতে স্মার্ট ওয়াচ, কানে ছোট ছোট দুটো টপ, ঠোঁটে চ্যাপস্টিক আর ভাষা কাজলহীন চোখ। মেয়েটার এই বেশে যেন ইন্ডিপেন্ডেন্স গ্রামার লুকটা ফুটে উঠেছে। রুবাব আপাতত বাইকের চাবি নিয়ে ঐশ্বর্যের দিকে এগিয়ে গেল। তারপর বাইকে বসে তাকে বসতে ইশারা করে বলল, আল্লাহ শুধু কবুল বলার তৌফিক দান করুন। তারপর শায়েস্তা কাকে বলে হারে হারে যদি টের না পাইয়েছি তো আমার নামও রুবায়াত কবির নয়। ঐশ্বর্য এই কথা শুনে ঠোঁট টিপে হেসে বাইকের পেছনে উঠে বসলো। কিছু বলতে হলো না, বিনা বাক্যে মাথা রাখলো রুবাবের কাঁধে। জোরে নিঃশ্বাস টেনে নিল প্রিয় মানুষের গায়ের ঘ্রাণ। তাতেই মন খারাপের রেশ কোথায় যেন দৌড়ে পালিয়ে গেল। বেহায়া মন ঝুমঝুম করে গেয়ে উঠল। বলতে থাকলো এক নাগাড়ে। পার্টি অফিসে চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে ভ্রু কুচকে সিগারেট ফুঁকছে সায়ন। ঠোঁটে মিটিমিটি হাসি, ব্যস্ত হাতে টাইপ করছে কাউকে। সে কেউটা আর অন্য কেউ নয়, তারই স্বর্ণকোমল।
তার কথা মতো হাতে মেহেদি দিয়ে কয়েকটা ছবি পাঠিয়েছে স্বর্ণ। সায়ন সেটাতে লাভ রিয়াক্ট দিয়ে নানান দুষ্টু মার্কা কথা বলে চলেছে। স্বর্ণ সিন করলেও কিছু বলছে না, শুনছে পাজি প্রেমিকের কথা। এদিকে অনেকক্ষণ ধরে তারই পাশে দুহাতে মেহেদি লাগিয়ে বসে আছে আজম। কি যে খুশি ছেলেটা, চোখে মুখে যেন অসীম আনন্দ ঝরে পড়ছে তার। বারবার চোখের সামনে হাত নিয়ে দেখছে ঘুরিয়ে ফিরিয়ে। এই তো কিছুক্ষণ আগে সে কিছু জিনিসপত্র তার হাতে দিয়ে পাঠিয়েছিল চৌধুরী নিবাসে, বলেছিল সীতারার হাতে ধরিয়ে দিয়ে চলে আসতে। সেই গিয়ে শীতলদের মেহেদি দিতে দেখে নিজেও বসে পড়েছে হাতে মেহেদি পড়তে। গল্পে গল্পে কত মজা যে করেছে সময়টুকুতে। অনেক দেরি হচ্ছে দেখে সায়ন কল করলে জানলো সে বসে বসে মেহেদি পড়ছে। এক হাতে শীতল মেহেদি পড়াচ্ছে, আরেক হাতে শখ। আর মেহেদি পড়ার কথা শুনে সায়ন বিড়বিড় করে গালি দিয়ে কাজ শেষ করে আসতে বলেছে। এতে আজম যেন আকাশের চাঁদ পেয়ে গেছে। সে ধীরে ধীরে মেহেদির পরে রাতে খাবার খেয়ে তারপরে এসেছে। বাড়ির সবাই নাকি বলেছে কাল যেন বেড়াতে যায়। শীতল বলেছে মেহেদির রং কেমন আসে তা দেখিয়ে আসতে। মেহেদির রং দেখলে নাকি বোঝা যায় মনে কতটুকু ভালোবাসা আছে। ভালোবাসা পরীক্ষা করানোর জন্য সে যেন অবশ্যই যায় চৌধুরী নিবাসে। এ কথা শুনে আজম ঘাড় কাত করে সম্মতি জানিয়েছে। কিন্তু চাইলেই কি আর যাওয়া যায়? সায়ন না বললে তো যেতেই পারবে না। এসব ভেবে সে এবারে সাহস করে বিড়াল সুরে ডাকলো, ভাই। হুম। শখ আফা, স্বর্ণা আফা, শীতল আফা, সাম্রাজ্য সৃজন হ্যাগরে আমি নিজ ভাই বোনের নজরে দেখি। হ্যাগরে কিছু হইলে আমারও খুব বুক পুড়ে। মেয়ে মানুষের মতো হতে কথা পাচ্ছে মেজাজ খায় না জম্ম। না মানে আমি যদি কাইলকাই হ্যাগরে ঈদ সালামি দেই, আপনি কি রাগ করবেন ভাই? হঠাৎ? আমার তো কোনো ভাই বোন নাই। কেউ ঈদের দিন আমার থেকে টাকা পয়সা চাইতে আহে না, টাকার লিগে ঝগড়াও করে না। এই কথা শুনে সায়ন চোখ তুলে ঘাড় ঘুরিয়ে আজমের দিকে তাকালো। দুই কি এক পলক তাকিয়ে আজমের অস্বস্তি ভরা মুখখানা দেখলো। তারপর দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়িয়ে একটা জরুরি কাগজ খুঁজতে খুঁজতে বলল, তোর ভাই বোনদের তুই সালামি দিবি, আমি কেন রাগ করবো? হ্যাঁ, এখনই তো বললে তারা কষ্ট বলে তুইও কষ্ট পাস, তাহলে তারা যাতে খুশি হয় সেটা কর। এখানে আমার পারমিশনের প্রয়োজন নেই। না মানে অল্প টাকা দিলে হ্যাগোরা মাইন্ড খাইব না তো? যৌক হিসেবে আমার ভাই বোনরা সবসময় অল্পতেই খুশি। তবে যে যেটাই দিক হাসি মুখে খুশি মনে দিতে হবে, নয়তো তারা লাখ টাকার বান্ডিলে ছুঁয়ে দেখবে না। তাও কন্যা ভাই, কত দিব? 5 টাকা, 10 টাকা, যা তোর সামর্থ্য তাই দিবি। 400 করি দেই। দে। এ কথা শুনে আজম তড়াক করে উঠে দাঁড়িয়ে হাত ধুয়ে এলো। ভালোই রং এসেছে। সে প্যান্টে হাত মুছিয়ে বেঞ্চের উপর বসে খাম আর কর করে 100 টাকার একটা বান্ডিল নিয়ে ভাগ করতে বসলো। সায়ন কাজ ফেলে আর চোখে বারবার দেখতে লাগলো আজমের খুশি। আজমের ভাই বোন নেই, ঈদে ভাই বোনদেরকে ঈদ সালামি দেওয়ার আনন্দ উপভোগ করতে পারে না। এবার সুযোগ পেয়েছে দেখে ছেলেটার ঠোঁটে হাসি যেন ধরছেই না। তার চোখ মুখ বলে সে ভীষণ খুশি। কথা হচ্ছে মাঝে মাঝে কারো খুশির কারণ হতে মন্দ লাগে না। ওই কিরে কিরে, মধু মধু। শীতলের প্রশ্নে স্বামীর জবাব শুনে একযোগে হেসে উঠল ভাই বোনেরা সবাই। মেহেদি দেওয়া কেবল শেষ হলো। রাত তখন 11:21। মা চাচি সহ বাড়ির প্রত্যেকটা নারী মেয়ের হাত মেহেদিতে রাঙা। সবার প্রথমে দেওয়ায় শীতলের হাতের মেহেদি শুকিয়ে গেছে অনেক আগেই। তবুও গাঢ় রং পাওয়ার আশায় কেবলমাত্র হাত ধুয়ে দেখলো চমৎকার রং এসছে। ফর্সা হাতে মেহেদির গাঢ় রংটা ফুটে উঠেছে। ফোন থাকলে রং ঢং করে ছবি তুলতে পারত, কিন্তু ফোনটাই তো নেই। ফোনের কথা মনে করে মনটা ভীষণ খারাপ হলো। পরক্ষণে মায়ের ফোনটা নিয়ে কয়েকটা ছবি তুলে বাবাকে পাঠিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে শাহাদাত চৌধুরীর রিপ্লাই এলো, আমার আম্মা মাশাআল্লাহ খুব হয়েছে মা। বাবার কথা শুনে শীতল হাসলো। আরো টুকটাক কথা বলল বাবার সাথে। তারপর কি ভেবে তার মেহেদি রাঙা হাতের ছবিগুলো সেন্ড করলো শুদ্ধর হোয়াটসঅ্যাপে। কিছুক্ষণ অপেক্ষা করলেও সিন হলো না দেখে ফোনটা রেখে রুমে চলে গেল। রুমে গিয়ে কাল কিভাবে সাজবে, কি পরবে সে সব বের করে গুছিয়ে রাখলো, যাতে সকালে সবার আগে রেডি হয়ে সালামি হাতাতে পারে। এবার কারো থেকে কম করে সালামি নেবে না, কারণ এই সালামি দিয়ে আরেকটা ফোন কিনবে। এসব ভেবে সবচেয়ে সুন্দর ড্রেস বের করে আরেকবার গায়ে মিলে ধরল।
এ কথা ভেবে সে টাকার খোঁজে ছুটতে গিয়েও থেমে গেল। এ কথা ভেবে সে পুনরায় নিজের ড্রেস হাতাতে শুরু করলো। সে সব বের করতে গিয়ে শুদ্ধর একটা টি শার্ট খুঁজে পেল। এটা চুরি করা কত নম্বর টি শার্ট মনে নেই, তবে এগুলো শুদ্ধর সেটা মনে আছে, কারণ তার পরনে জামা কাপড় কিংবা ব্যবহার করা সুগন্ধি সবকিছুর মধ্যে স্পেশাল কিছু একটা থাকে। জিনিস সাধারণ, তবে দেখে মনে হয় অসাধারণ। এমনকি পছন্দ নিয়েও কিছু বলার নেই। জহুরি চোখে তাকিয়ে খুঁজে খুঁজে ইউনিক জিনিস খুঁজে বের করতে পটু সে। কিছু চাইলে টাকা নেই বললেও কানের কাছে একটু ঘ্যান ঘ্যান করলে সেটাই কিনে দেয়। তখন আর দাম কোনো ব্যাপার না। বলা বাহুল্য, শুদ্ধ ভাই এমনিতেই খুব ভালো, কিন্তু কিছু করলেই চেলা কাঠ দিয়ে মারে, এই যা। এসব কথা ভাবতে ভাবতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় শীতল। চুল আঁচড়ে লম্বা বিনুনি গাঁথল। তারপর নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে লাজুক মুখে বিড়বিড় করলো, এত গ্লো করছি কেন? এ কথা বলে লজ্জা পেয়ে দুই হাতে মুখ ঢাকলো, কিন্তু তার লজ্জা জান কবজ করতে তখনই আচমকা হেঁচকি উঠতে লাগলো। একবার, দুইবার, তিনবার করে একের পর এক হেঁচকি উঠতেই থাকলো বেচারির। মানে হয় এসবে কোনো কাজ করতে গেলে অঘটন ঘটিয়ে বসে। এখন একটু লজ্জা পাবে তার ওজনই। মরতে মরতে এখনই হেঁচকি উঠতে লাগলো। শুদ্ধ ভাই ঠিকই বলে, সে কোনো কাজে না, সে হচ্ছে ননির পুতুল। নির্দিষ্ট কারো রুমের শোভা বাড়ানো ছাড়া ওকে দিয়ে আর কিছু হবে না। ধুরু, ফুরফুরে মেজাজটা একেবারে বিগড়ে গেল। হেঁচকির ঠেলায় আগে ঢকঢক করে পানি গিলে শুয়ে পড়ল। রাত বাড়ার সাথে সাথে স্তব্ধ চৌধুরী নিবাস। ঘুমে বিভোর চৌধুরী বাড়ির প্রত্যেকটা সদস্য। ঘড়িতে তখন রাত 2:30। পায়ে হেঁটে মূল ফটক পেরিয়ে শুদ্ধ তখন বাড়ি ফিরল। রুবা ফিরেছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে কথা হয়েছে তার সাথেও। ঐশ্বর্যকেও ল্যাবে পৌঁছে দিয়েছে। সায়ন ফিরবে কখন ঠিক নেই, সকাল হবে হয়তো। তার দলের একজন ছেলের বাবা মারা গেছে কিছুক্ষণ আগে। উনি নাকি প্রায় 11 বছর ধরে বিছানাগত হয়ে পড়েছিলেন। অতঃপর চাঁদ রাতে মারা গেলেন। ঈদ কিংবা ঈদের আনন্দটুকু পুরোপুরিভাবে উপভোগ করতেও পারলেন না। খুব খারাপ লাগলো কথাটা শুনে, কিন্তু মৃত্যু কি আর বলে আসে? চিরন্তন এই সত্যকে মেনে নিতেই হবে। মৃত্যু প্রভাবশালী ধনী গরিব দেখবে না, যখন যার দুয়ারে দাঁড়াবে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাইরে এখনো পটকা ফাটছে, গান বাজছে, চাঁদ রাত উদযাপন করছে বাঙালি। রাত অনেক হয়েছে, তাই শুদ্ধ নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। নিঃশব্দে দরজা আটকালো। তারপর ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে এগুলো রুমের দিকে। শীতলের রুমটা পার হতে গিয়ে দেখলো দরজা আটকানো। সচরাচর দরজা বন্ধ করে ঘুমায় না শীতল, ভয় করে। দরজা বন্ধ মানে এখনো ঘুমায়নি, বোধহয় ভেঙাচি। ঈদের ড্রেস পরে এখনই সাজতে বসেছে নাকি কে জানে। সাজতে পারে, তার যা স্বভাব। সে যদি এখন ঈদের ড্রেস পরে ঘুরে বেড়ায় তাও অবাক হব না, কারণ সে কাজগুলো করে ওই রকম। শুদ্ধ আর দাঁড়ালো না, রুমে গিয়ে একেবারে শাওয়ার নিল। রাতে ঘুমানোর আগে শাওয়ার নেওয়া তার বহুদিনের পুরনো অভ্যেস। শাওয়ার নিয়ে ঘুমালে নাকি ঘুমও ভালো হয়। শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে এসে দাঁড়াতেই হঠাৎ তার নজর পড়লো আয়নার দিকে। মাথা থেকে হাত নামিয়ে হাত রাখলো কানের 2 ইঞ্চি নিচে নরম মাংসে। কিছু মনে হতেই নিচের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরল। ঠোঁটের কোণে মুচকি হাসি খেলে গেল বোধ হয়। দ্রুত হাত সরিয়ে তোয়ালে বেলকনিতে মেলে দিয়ে অনেকগুলো খাম আর কচকচে নতুন টাকার বেশ কয়েকটা বান্ডিল নিয়ে বসলো। মা চাচি থেকে শুরু করে এ বাড়ির দারোয়ান কাকার ছেলে মেয়েদের নামও তালিকাভুক্ত করে লিস্ট বানালো। বাদ গেল না ল্যাবে কাজ করা তার প্রত্যেকটা সহকারীদের নাম। সবার জন্য একে একে সালামি রেডি করে সব খাম একসাথে রাখলেও একটা খাম সরিয়ে রাখলো, এমন জায়গায় রাখলো কেউ খুঁজে না পায়। অতঃপর সব ঠিকঠাক করে শুয়ে পড়লো। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে সদ্য 1 ঘন্টা পেরিয়েছে বোধহয়। তখন কেউ নিঃশব্দে প্রবেশ করলো। পা টিপে এলো বিছানার কাছে, চোখের ওপর হাত নাড়িয়ে দেখলো ঘুমিয়েছে কিনা। সারা শব্দ না পেয়ে এবার আর একটু কাছে এলো। বুকের কাছটায় প্রাণ ভরে শ্বাস টেনে নিল। উফ, সেই মাতাল করা ঘ্রাণ। এত টানে কেন? এত ভালো লাগে কেন? কি আছে এ ঘ্রাণে? এত পাগল পাগল লাগেই বা কেন? মন বলে ঘ্রাণের সাথে মানুষটাকেও কেড়ে নিতে। বুকের কাছটার শার্ট খাবলে ধরে চোখে চোখ রেখে বলতে ইচ্ছে করে, এই যে
বিশুদ্ধ পুরুষ, খুব তাড়াতাড়ি আমার হয়ে যান না প্লিজ। না হয় এই বুকটা আমার নামে লিখে দিন। আপনার এই বুকে মুখ ডুবিয়ে দুনিয়াদারি ভুলতে চাই আমি। আমার পুরো পৃথিবীটাকে আমি শুদ্ধময় করতে চাই। শুদ্ধর তীব্র ভালোবাসায় ডুবে শীতল হতে চাই। এ কথা বলে সে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল শুদ্ধর বুকে। মুগ্ধ নজরে তাকালো ঘুমিয়ে থাকা সুদর্শন পুরুষটাকে। দৃঢ় কপাল, বুদ্ধিদীপ্ত দুটো চোখ, বাঁকা ভ্রু, টিকালো নাক, একজোড়া পাঁজি ঠোঁট। যারা হাসতে জানে না, হাসলেও তা মেপে গুনে মানুষ বোঝে। শীতল বিছানায় ভর দিয়ে গালে হাত দিয়ে মেঝেতে বসলো। তারপর কিছু একটা ভেবে ফিক করে হেসে দ্রুত নিজেকে সামলে শুদ্ধর হাতটা টেনে নিল। বাম হাতে লুকানো মেহেদি বের করে ধীরে ধীরে লিখলো, আমার বউ নাই, আমি এতিম। হঠাৎ বাঁ হাতে তালুতে শিরশিরে কিছু অনুভব করলো শুদ্ধ। চট করে চোখ জোড়া না খুলে বুঝলো কেউ তার হাতে কেউ ফু দিচ্ছে। ততক্ষণে শীতলের মেহেদি দেওয়া শেষ। সে এখন ধীরে ধীরে ফু দিচ্ছে যেন তাড়াতাড়ি শুকায়। এভাবে বসে থেকে ফু দিতে দিতে সে কয়েকবার হামি তুলল। রীতিমতো ঢুলছে চোখে রাজ্যের ঘুম। কিছুটা সময় ঘুমের সাথে যুদ্ধ করতে করতে শুদ্ধর হাতের দিকে তাকিয়ে হাসলো। সকালে কি হবে পরে দেখা যাবে, এখন মন যখন যা যা বলেছে করেছে। তারপর ওভাবে বসে থাকতে থাকতে এক পর্যায়ে ও চোখ লেগে গেল। ধীরে ধীরে ঘুম গাঢ় হয়ে মেহেদির ওপর পড়তে শুদ্ধ চট করে শীতলের মুখটা ধরে ফেলল। নয়তো হাতের মেহেদি শীতলের পুরো মুখে লেপ্টে যেত। কিন্তু হাতে লেখাটা কি সেটা দেখার জন্য নিজের হাতের দিকে তাকিয়ে ভ্রু জোড়া কুঁচকে ফেলল। এসব কি? কে এতিম? বউ নাই বিধায় এতিম বানিয়ে দিয়েলো এই মেয়ে। শুদ্ধ চোয়াল শক্ত করে শীতলের দিকে একবার তাকিয়ে আবার তাকালো নিজের হাতের দিকে। তারপর বিছানা থেকে নেমে শীতলের মাথাটা আগে ঠিকঠাক ভাবে বিছানায় রাখলো যেন ঘাড়ে ব্যথা না পায়। তারপর সে শীতলের পাশে হাঁটু গেড়ে বসে মেহেদি তুলে ঘুমন্ত শীতলকে জিজ্ঞাসা করলো, আমি এতিম? আমার বউ নাই? কে বললো নাই? দেখবি আমার বউকে? তুই একা দেখলে হবে না যদিও। তবে চল এক কাজ করি, বাড়ি শুধু সবাইকে দেখাই। এতে তুইও খুশি, বড়রাও খুশি। তোদের খুশিতে আমিও খুশি। এ কথা বলে সে মেহেদির টিউব তুলে নিয়ে পুনরায় নিজের হাতের দিকে তাকায়। তারপর মিটিমিটি হাসতে হাসতে শীতলের বাম গালে লিখে দিল, আমার বউ। আজ ঈদ। মুসলিমদের ঘরে ঘরে বয়ে যাচ্ছে ঈদ আনন্দ। চৌধুরী গিন্নিরা ফজরের পরপরই উঠে রান্নাঘরে চলে এসছেন। ব্যস্ত হাতে সামলাচ্ছেন রান্না বান্না। ঈদের নামাজ শুরু হবে সকাল 7:30টায়। সবাই গোসল সেরে রেডি হতে হতে খাবার রেডি করে ফেলতে হবে। এই ঈদে শাহাদাত চৌধুরী আসতে পারবে না ভেবে সেমিনের মনটা খুব খারাপ ছিল। মেয়ে দুটো ভিডিও কলে কথা বলার সময় মলিন মুখে তাকিয়েছিল বাবার দিকে। তবে তাদের চোখ দুটো যেন চিৎকার করে বলছিল, এসো বাবা এসো, আজকে দিনটা না হয় আমাদের দাও। শাহাদাত চৌধুরীও মলিন হেসেছিলেন, কিন্তু গতকাল রাত 3টায় তিনি কাউকে না বলে উপস্থিত হয়েছেন। আজকে সকালে সবার সামনে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেবেন ভেবে বাইরে বের হননি। সিমিনকেও বলে দিয়েছে আপাতত কাউকে না জানাতে। সিমিনও হেসে সম্মতি জানিয়েছে। সায়ন সকালবেলা বাইরে থেকে বাড়ি এসে আগে রান্নাঘরে ঢুকলো। হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার সময় নেই যেন। সে মাকে দেখা মাত্র হড়বড় করে বলল, আম্মু খেতে দাও কিছু, ভীষণ ক্ষুধা লেগেছে আমার। ছেলের কথা শুনে সীতারা পাশ ফিরে তাকিয়ে তাকে আপাদ মস্তক দেখে বললেন, তুই কেবল বাড়ি ফিরলি, তোর কি আক্কেল জ্ঞান হবে না রে সায়ন? আমি আবার কি করলাম? সারা রাত বাইরে কি এত কাজ তোর? সায়ন আর জবাব দিল না, পারল না, কারণ তার আগেই সিরাত তার মুখে মাংস পুরে দিয়ে বলল, লবণ ঠিকঠাক আছে নাকি দেখ তো বাপ। সায়ন মাংসটুকু চিবিয়ে খেয়ে দাঁত বের করে হেসে বলল, একটা খেয়ে বোঝা যায় নাকি, এক বাটি দাও। তার কথা শুনে সিরাজ সেমিনা একযোগে হেসে ফেলল। সায়ন একবার একাই 2 কেজি মাংস খেয়ে ফেলেছিল লবণ চেক করতে দিয়ে। তবুও বলতে পারেনি লবণ ঠিকঠাক হয়েছে নাকি। তবে ছেলে ক্ষুধা লেগেছে শুনে সিরাত ঝটপট 1 বাটি মাংস তুলল বাটিতে। সিমিন ফ্রোজেন পরোটা ভেজে আগে খেতে দিল ছেলেটাকে। সায়ন খাবারের প্লেটটা হাতে নিয়ে টেবিলে বসতে স্বর্ণ নেমে এলো। পাশ কাটিয়ে যেতে গেলে সায়ন তাকে ডাকলো। স্বর্ণ তার কাছে গেলে পরোটা আর মাংস ছিঁড়ে স্বর্ণের মুখের সামনে ধরে বলল, ঈদ মুবারক। দেখ তো লবণ হয়েছে নাকি। আমি আবার ওইসব বালছেল বলছি না।
স্বর্ণ খাবার মুখে নিয়ে মাথা নাড়ালো, অর্থাৎ ঠিক আছে। তখন শখ এসে দাঁড়াতেই তার মুখে খাবার তুলে দিল সায়ন। তবে শখ গিলতে পারল না, থম মেরে মুখে খাবার নিয়ে মেঝের দিকে তাকিয়ে রইল। একটু পর সায়ন খেয়াল করলো শখ নীরবে কাঁদছে। সে হাতের খাবার ফেলে তড়িৎ উঠে দাঁড়িয়ে পানি এগিয়ে দিয়ে বিচলিত হয়ে বলল, ঝাল লেগেছে? কাঁদছিস কেন? নে পানি খা। সে এত জোরে কথাটা বলেছে রান্নাঘরে 3 জাও ছুটে এসেছে। এবার শখ ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকাতে গিয়েও পারল না। দুহাতে মুখ চেপে ধরে বেশ শব্দ করে কেঁদে ফেলল। এইটাই সে বাবার বাড়ি করতে পারবে, এরপর থেকে অন্যের ঘরের ঘরনি। তখন বাবার বাড়ি আসতে গেলে পারমিশন নিতে হবে, শ্বশুর বাড়ির লোকেদের ভালো মন্দ দেখতে হবে। আহনাফের সাথে দেশের বাইরে গেলে তখন প্রবাস জীবন। মেয়েদের জীবনটা কেন যে এমন, তাকে এভাবে কাঁদতে দেখে সবার চোখে পানি চলে এলো। অশ্রু টলমলো করে তাকিয়ে রইল শখের দিকে। সায়ন এগিয়ে গিয়ে বোনকে জড়িয়ে নিতেই শখের কান্না যেন বাঁধ ভাঙল। সে ভাইয়ের বুকে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে বলল, আমাকে পর করে দিও না ভাইয়া, আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না। সায়ন বোনের মাথায় হাত রাখলো। বাইরের মানুষজন জানে সে পাষাণ, তার মনে মায়া দয়া একটু কম, সে নিজেও মানে। কিন্তু বোনেদের চোখের পানি সহ্য করতে পারে না সে, কলিজা ফেটে চৌচির হয়ে যায় যেন। সে শখকে বলল, কাঁদে না, ঈদের দিন কেউ কাঁদে? সালামি দিবি না? যা নতুন জামা পরে আয়। কথাটা বলতে গিয়ে গলা কেঁপে উঠল। সীতারা চোখ মুছতে মুছতে চলে গেলেন। সারাফা চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসে তাকিয়ে আছে এদিকে, চোখের কোণে ভেজা। সাফওয়ান চৌধুরীও ভাই বোনের দৃশ্য দেখে চোখ মুছতে মুছতে বাগানের দিকে চলে গেলেন। সীতারা সেমিন শখকে সায়নের বুক থেকে সরিয়ে বুঝিয়ে শুনিয়ে থামালেন। ক্ষুধার্ত সায়নের ক্ষুধা যেন নিমিষেই হারিয়ে গেল। সে চোখ মুছতে মুছতে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। শনের রুম পার করে শীতলের রুমের কাছাকাছি আসতেই আবার থমকে দাঁড়িয়ে গেল। শীতল হাউমাউ করে কাঁদছে। নিচে একজন কাঁদছে, বিয়ে হয়ে যাবে তাই। কিন্তু এর আবার কি হলো? এবার কি ঈদ বোনের চোখের পানিতে ভেসে যাবে নাকি? সে 1 পা 2 পা করে এগিয়ে রুমের দরজায় নক করলো, তারপর ডাকলো। সায়নের কথা শোনা মাত্রই শীতল হুড়মুড় করে বেরিয়ে এলো। এতক্ষণে সাহায্যের মানুষটার নাগাল পেয়ে ঠোঁট ভেঙে কেঁদে ফোপাতে ফোপাতে বলল, সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। বলিস কে? কার হাতে বড় সাহস আমার বোনের সর্বনাশ করে? তার নামটা বল শুধু। আমিও তার সর্বনাশের মাথায় বাড়ি না দিয়েছে তো আমার নামও সায়ন না। আমার একুলো গেল ওকুলো গেল, আমার ঈদের ড্রেসটা বোধহয় পরা হবে না আর। কেন, কি হয়েছে ড্রেসের? সায়ন কথা বলতে বলতে খেয়াল করলো শীতলের গালে 1 টাইম ব্যান্ডেজ লাগানো। সে বিচলিত হয়ে কিছু বলতে যাবে, তবে তাকে অবাকের চূড়ান্ত সীমানায় ধাক্কা দিয়ে শীতল ব্যান্ডেজ টেনে তুলে ফেলল। অমনি তার গালে ফুটে উঠল মেহেদির রং, সেখানে আবার লেখা আমার বউ। সায়ন চোখ বড় বড় করে তাকিয়ে আছে শীতলের দিকে। শীতলের করুণ চোখ জোড়া যেন বলছে, বাঁচাও আমাকে। সে এবার বিস্মিত সুরে বলল, কি রে বনু, তোর গালে এটা কে? কিভাবে কি হলো বুঝলাম না। আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি গালে এটা। জিন টিনের কাজ নয় তো? জিন আসবে কোথা থেকে? আমি তো শুদ্ধ ভাইয়ের রুমে ছিলাম। ওয়েট ওয়েট, শুদ্ধ রুমের কেন? এবার শীতল ধরা পড়ে গেল। খাবি খাওয়া মাছের মতো আমতা আমতা করতে লাগলো। সায়ন শীতলের কথায় মাঝে সেখানে রুবাবু উপস্থিত হলো। সে কিছু বলতে গেলে শীতলের দিকে তাকিয়ে কথা হারিয়ে শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। শীতল হাত দিয়ে গাল ঘষতে ঘষতে লাল করে ফেলেছে, তবুও গালের রং একটুও ওঠেনি, বরং ফর্সা গালে গাঢ় রং ফুটে উঠেছে। এখন এই লেখা নিয়ে নিচে যাবে কিভাবে? কেউ কিছু বললে জানাবে কি করে? সাধের ড্রেস পরা হবে না বোধহয়। কত প্ল্যান করেছে অথচ একটাও হবে না, একটাও না। সবচেয়ে বড় কথা, শুদ্ধ ভাই যদি জানে তার হাতে সে ওসব লিখেছে, তাহলে চেলাকাঠ দিয়ে বাড়ি এদিক ওদিক হবে না। এসব ভেবে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বোনকে কাঁদতে দেখে সায়ন বোনকে নিয়ে বীর পুরুষের মতো শুদ্ধ রুমে ঢুকলো। আর এর হেস্ত নেস্ত আজ করেই ছাড়বে। পেয়েছেটা কি? হ্যাঁ, শুদ্ধ ফ্রেশ হয়ে এসে গেছে। সায়ন রুবাব থমথমে মুখে তার বিছানায় বসে আছে। ওকে দেখে সায়ন গম্ভীর মুখে বসতে বলল। সে বসে তাকালো শীতলের দিকে। পাশে বসে হেঁচকি তুলে কাঁদছে শীতল। বোনকে কাঁদতে দেখে সায়নের মুখটা আরো গম্ভীর হয়ে উঠল। সে মেকি রাগ দেখিয়ে শুদ্ধকে বলল, আমার বোনকে ভালোবাসিস না, অথচ তার গালে আমার বউ লেখে স্ট্যাম্প চেপেছিস কেন? খুব সাহস বেড়েছে তাই না? বলবো বাবাকে ধরে বিয়ে দিয়ে দিতে? কি চেপেছি? ও মা, এখন বেরোল দেখি কই মাছ চিনে না। হিয়ালি না করে সোজা কথা বলো, নয়তো উঠলাম। কিসের উঠা ওঠে আগে বল।
ওর গালে এসব কে লিখেছে? কিসের লেখা? কার গাল? কিছুই তো বুঝলাম না। এ কথা বলে শুদ্ধ তাকালো শীতলের গালের দিকে, তারপর ভ্রু কুঁচকে বলল, গালে এসব কি লিখে ঘুরছিস? বউ হওয়ার খুব শখ না? থাপড়ে দাঁত ফেলে দেবো বেয়াদব। আচমকা শুদ্ধ ধমকে শীতল চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আশ্চর্য তো, তাকে কেন ধমকাচ্ছে শুদ্ধ ভাই? সে নিজেও তো জানে না কিভাবে কি হলো। এক আকাম করে ঘুমিয়েছিল, উঠে দেখে আর এক আকাম ঘটে ঘ হয়ে বসে আছে। কথা সেটা না, কথা হচ্ছে এখন এর সমাধান কি? এই বিপদ থেকে বাঁচবে কিভাবে? কিভাবে মেহেদির রং রিমুভ করা যায়? সিমিন যদি দেখে আজ, তাকে কেউ বাঁচাতে পারবে না। এদিকে শুদ্ধ স্বীকার করার মানুষ না। সায়ন আর রুবাবও কথা না নিয়ে নড়বে না। ভাইদের কথা শুনে শুদ্ধ এবারে প্রচন্ড বিরক্ত হলো। সামনে থেকে উঠতে গেলে রুবাব তাকে আটকে দিয়ে বলল, এই খবরদার উঠাবি না, এক্ষুনি আমাদের প্রশ্নের জবাব দে। প্রায় আধা ঘন্টা যাবত এদের ঘ্যান ঘ্যান শুনতে শুনতে বিরক্ত শুদ্ধ। না এরা বাইরে যাচ্ছে আর না তাকে কোথাও যেতে দিচ্ছে। তখন থেকে এক ভাষণ দিয়েই যাচ্ছে, কতক্ষণ সহ্য করা যায়? তাই সেও এবার শীতলের দিকে তাকিয়ে দতে দাঁত চেপে উত্তর দিল, তোদের বোনকে জিজ্ঞাসা কর, গত রাতে আমি ঘুমানোর পর আমার রুমে এসেছিলি কেন? তোদের বোনকে জিজ্ঞাসা কর, গত রাতে আমি ঘুমানোর পর আমার রুমে এসেছিল কেন? শুধু আসেনি, এসে চুপি চুপি আমার হাতে মেহেদি দিয়ে লিখেছে আমার বউ নাই, আমি এতিম। এসব লিখে সে নিজেই কখন আমার হাতের উপর ঘুমিয়ে পড়েছে। ফলস্বরূপ তার বাম গালে মেহেদির রং জ্বলজ্বল করছে। আমার বউ লেখা। এখানে আমার কি দোষ? সে দোষ যখন করেছে, এখন শাস্তিস্বরূপ আমার বউয়ের ট্যাগ নিয়ে ঘুরুক। শীতল হতবাক হয়ে কান্না করা ভুলে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুদ্ধর মুখপানে। শুদ্ধর কথা শুনে রুবাব শুদ্ধর হাত টেনে দেখল শুদ্ধর হাতে মেহেদির রং ও বেশ গাঢ় এবং ল্যাপটানো চিহ্ন মাত্র নেই। অথচ শীতল যদি তারই মেহেদির ওপর ঘুমাতো তাহলে লেপটে যাওয়ার কথা ছিল। অতঃপর যা বোঝার বুঝে গেল তারা দুজনও। এদিকে শুদ্ধর করা চালাকি ধরতে পেরে তারা শুধু পারল না মাটিতে গড়াগড়ি করে হাসতে। এদিকে বোকার শীতল সমাধান না পেয়ে ফিসফিস করে কেঁদেই চলেছে। তাকে কাঁদতে দেখে সায়ন হাসি গিলে শুদ্ধকে বলল, মেহেদি রিমুভ করার অপশন জানা নেই? থাকলে তাড়াতাড়ি রিমুভ করে দে, নয়তো দুজনের কপালে শনি নাচছে। এ কথা বলে সে রুবাবকে নিয়ে চলে গেল। আর শুদ্ধ শীতলের মুখপানে তাকিয়ে বলল, কে যেন বলেছিল আমার নামে কলঙ্ক মাখতে চায়, সামান্য মেহেদির ট্যাগ লাগাই কেটে কেটে একাকার অবস্থা। অথচ মেহেদির থেকে কলঙ্কের দাগ তো কয়েক লক্ষ গুণ ভারী। এ কথা বলে শুদ্ধ রুম থেকে বেরিয়ে গেল। শীতলও মন খারাপ করে নিজের রুমের দিকে হাঁটা ধরলো। যেতে যেতে মনে করলো ঘন্টাখানিক আগের ঘটনা। তখন ভোরবেলা, ভোরের আলো কেবলই ফুটতে শুরু করেছে। খোলা জানালা ভেদ করে সূর্যের আলো চোখে পড়তেই শীতলের ঘুম ভাঙে। পিট পিট করে একবার চোখ খুলে তো আবার বুঝে। বেশ কয়েকবার একই কাজ করে নিজেকে বিছানায় ধাতস্থ করে লাফিয়ে উঠে বসে। সে তো মেঝেতে বসেছিল, বিছানায় কখন এলো? এলো তো এলো, ঘুমিয়ে পড়লো কখন? সে না শুদ্ধ ভাইয়ের হাতে মেহেদি দিতে এসেছিল, তারপর দিয়েও ছিল। এরপর কি হলো? এ কথা মস্তিষ্কে ধাক্কা দিতে তড়িৎ পাশ ফিরে তাকালো। শুদ্ধ তার থেকে দূরত্বে ও পাশ ফিরে উপর হয়ে ঘুমোচ্ছে। শীতল আস্তে ধীরে বিছানা থেকে উঠে গেল শুদ্ধর কাছে। শুদ্ধর হাত টেনে নিয়ে চোখ বুলিয়ে দেখে লেখায় ভালোই রং হয়েছে। বাহ, টকটক করছে। সে মুখ টিপে হেসে ভাবলো বাড়ির সবার সামনে শুদ্ধকে খুব লজ্জা দিবে। এতদিন বিয়ের শোক ভেতরে চেপে মনে মনে ঠিক বিয়ের জন্য লাফাতো। এখন সেই শোক মন্টপকে হাতে এসে পৌঁছেছে। ফলে হাতে লিখে রাখে, আমার বউ নাই, আমি এতিম। আহারে আহারে, বিশুদ্ধ পুরুষের কতই না কষ্ট। এসব ভাবতে ভাবতে তার হাসি চওড়া হলো। আজ ঈদের দিন, অনেক কাজ বাকি, তাই সে দাঁড়ালো না। শুদ্ধর হাতটাকে আস্তে করে রেখে যাওয়ার জন্য পা বাড়িয়েও থেমে গেল। পেছনে ঘুরে ঘুমন্ত শুদ্ধর দিকে তাকিয়ে আরেকটু কাছে এলো, তারপর আরেকটু, তারপর কানে কানে ফিসফিস করে বলল, ঈদ মোবারক বিশুদ্ধ পুরুষ, একটু পরে সালামি নিতে আসবো কিন্তু। এ কথা বলে সরে গিয়ে দ্রুত পায়ে শুদ্ধ রুম থেকে বেরিয়ে গেল। নিজের রুমে গিয়ে হাতের মেহেদি দেখে খুশিতে মন ভালো হয়ে গেল। মেহেদির রংটা কি যে দারুণ এসছে। সে এবার নাচতে নাচতে ফ্রেশ হতে গেল। ওয়াশরুমের দরজা আটকে মিররের দিকে তাকিয়ে ফ্লাইং কিস ছোড়া তার বদ অভ্যেস। আজও একই কাজ করতে গিয়ে মিররে তাকাতে ধপ করে হাসি নিভে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে গালে হাত দিয়ে ঘষে মেহেদি ওঠানোর বৃথা চেষ্টা করলো। লেখার উপরে মেহেদিটুকু উঠে গেলে গালে জল জল করে উঠল আমার বউ। সে এবার হতবাক হয়ে বিড়বিড় করলো,
আমার বউ মানে? ও খোদা, কার বউ হলাম আমি? রাতের মধ্যে কার বউয়ের ট্যাগ পেয়ে গেলাম? এসব মনে করে মন খারাপ করে শীতল ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। শুদ্ধকে ওর রুমে দেখে কিছু বলার আগে শুদ্ধ তাকে মুখ মুছতে ইশারা করলে তাই করলো। তারপর তাকে কিছু বলতে না দিয়ে তুলোতে কিছু একটা নিয়ে তার গালে আলতো করে ঘষে লাগালো। আশ্চর্যের ব্যাপার, মেহেদির রং পুরোপুরি না উঠলেও হালকা হয়ে এলো। একবার এভাবে ঘষায় দাগ অনেকটাই হালকা হলো। পুরোপুরি উঠবে না জেনে সেও আর ঘষলো না। একটা ওয়ান টাইম ব্যান্ডেজ গালে লাগিয়ে বলল, কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবি ব্যথা পেয়েছিস। এবার শীতলের ঠোঁটে হাসি ফুটলো, তার কান্না থেমে গেছে। তাকে হাসতে দেখে শুদ্ধ মুখের দিকে কয়েক পল তাকিয়ে চলে গেল। শীতলও সমাধান পেয়ে উড়ন্ত প্রজাপতির মতো ছুটতে ছুটতে নিচে গেল সে। আর গিয়ে বাবাকে দেখে চিৎকার করে উঠল। ঈদের দিনে বেস্ট সালামি যেন পেয়ে গেছে সে। ড্রয়িং রুমে তখন যেন চাঁদের হাট বসেছে। বাকিরা শীতলের গালের দিকে খেয়াল করে কি হয়েছে জানতে চাইলে শুদ্ধর বলা কথাটা বলেছে সবাইকে। একটু পরে বাড়ির পুরুষেরা একসাথে নামাজে যাবে। ঈদের দিন এটাই যেন অন্যতম দৃশ্য। গিন্নিদের রান্না শেষ, বাড়ির পুরুষেরা শাওয়ার নিয়ে রেডি হতে লেগে পড়েছে। কিন্তু রেডি হতে গিয়ে বেঁধেছে আরেক সমস্যা। নিজেদের কিনে আনা পাঞ্জাবি পছন্দ হচ্ছে না সাম্য সৃজনের, অথচ তারা নিজেরা চুজ করে কিনেছিল। এমন ভাব করেছিল এটা কিনে না দিলে ওখানেই শুয়ে গড়াগড়ি খাবে। এখন এই নিয়ে বেঁধেছে চিৎকার চেঁচামেচি। শারাফা চৌধুরীরা 3 ভাই পরেছে একই রকম পাঞ্জাবি। সায়নরা সব ভাইরা পরেছে একরকম পাঞ্জাবি। বাড়ির মেয়েরা একই রকমের ড্রেস, বাড়ির গিন্নিরা একই রকমের শাড়ি। এসব রুবাব দিয়েছে সবাইকে। সাম্য সৃজন তো নিজের বাপের টাকায় কেনা পাঞ্জাবি ফেলে ভাইয়ের সাথে মিলিয়ে পাঞ্জাবি পরে এখন বেজায় খুশি। বাড়ির সবাই এখন হালকা মিষ্টি মুখ করে নামাজে যাবে। সবাই উপস্থিত থাকলেও শুদ্ধ নামিনি দেখে সীতারা সেমাইয়ের বাটি নিয়ে ছুটলেন ছেলে রুমে। শুদ্ধ কানে ফোন ঠেকিয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে কথা বলছে কারো সাথে। মাকে দেখে স্বল্প কথায় কথা সেরে মুচকি হাসলো। সীতারা ছেলেকে দেখে মনে মনে বলেই ফেললেন, মাশাল্লাহ মাশাল্লাহ। উনি নিজের হাতের সেমাই ছেলের মুখে তুলে দিয়ে কপালে চুমু এঁকে দিলেন। শুদ্ধ মায়ের হাতে দুবার সেমাই মুখে নিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, ঈদ মোবারক। সীতারাও হেসে ছেলেকে ঈদ মোবারক জানিয়ে তাড়াতাড়ি নামতে বলে চলে গেলেন। উনি যেতে শীতল শুদ্ধ রুমে উকি দিল, দেখলো বিশুদ্ধ পুরুষকে। না, মানতেই হয় বিশুদ্ধ পুরুষ দেখতে আসলেই সুদর্শন। এমন একটা মানুষ ব্যক্তিগত পুরুষ হলে মন্দ হয় না, বরং ভালোই হয় যখন তখন জাপটে ধরা যায়। কিন্তু এই ষাঁড়টাকে পটাতেই তো পারে না সে, কম চেষ্টা তো করলো না। এসব ভেবে সে মুখ ভেঙচি দিতে শুদ্ধ বলল, মেজরের মেয়ে হয়ে ভদ্রতা জ্ঞানের এত অভাব কেন তোর? গরুর চোখে আবার দেখে ফেলেছেন। যাই হোক, আসবো শুদ্ধ ভাই। কি বললি? ওই কিছু না তো, রুবাব ভাইয়া আতর দিতে বললো। শুদ্ধ আতর দিলে শীতল শুদ্ধর আপাদ মস্তক দেখে যেতে গিয়ে ফট করে বলে বসল, সালামিতে কি টাকাই দিতে হয় শুদ্ধ ভাই? আর কিছু দেয়া যায় না? ঝেড়ে কাশ। না মানে সবার তো আর শুদ্ধ ভাই নাই, আমার আছে, তাই তাকেই যদি আমার নামে কেউ লিখে দিত তাই বলছিলাম আর কি। ধর কেউ সত্যি সত্যি লিখে দিল, তাহলে কি করবি? এ কথা শুনে শীতল থেমে গেল। চটজলদি পেছনে ফিরে শুদ্ধর মুখোমুখি দাঁড়িয়ে গেল। তারপর আচমকা শুদ্ধর বুকের বাপাশে চুমু এঁকে মিষ্টি হেসে বলে বসলো, তার বুক জমিনে এভাবে চুমু এঁকে আগে আমার নামটা আগে খোদাই করতাম, তাহলে কেউ নজর দিতেও পারতো না আর কেড়ে নেওয়ার কথা ভাবতো না। শুদ্ধ জবাব দিল না, শুধু শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল। বুকের কাজটায় অদ্ভুত শিহরণ হচ্ছে। বারে বারে এভাবে মনের কথা জানালে আর কত সংযম করা যায়, আর কত ধৈর্যের পরীক্ষা দেওয়া যায়? সেও তো মানুষ, তারও তো ধৈর্যের সীমা পরিসীমা আছে, চাওয়া পাওয়া আছে, ইচ্ছে আকাঙ্ক্ষা আছে। আজকাল ইচ্ছে করে শীতলকে জানিয়ে দিতে যে তার বুকের গহীনে ছোট্ট একটি রাজকুঠুরি আছে। সেই কুঠুরিটা দলিল করা একমাত্র ব্যক্তিগত নারীর জন্য। সেই নারীর জন্য কুঠুরিতে একটু একটু করে জমা করেছে প্রেম সাগর। সেই সাগরে ঢেউ নেই, পানি নেই, নেই কোনো গর্জন, তবুও ভালোবাসার কমতি নেই সেখানে, বরং দিনকে দিন তা বেড়ে চলেছে। এদিকে শীতল এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। আর কিভাবে বোঝালে বুঝবে শুদ্ধ ভাই? কতভাবে বোঝাবে? সেও এই মানুষটাকেই খুব করে চায়। যতটা চাইলে নিজের করে পাওয়া যাবে ঠিক ততটা চাই। এবার আর মিথ্যে ভালোবাসা নিয়ে মানুষটার সামনে দাঁড়ায়নি, এবার সত্যি সত্যি অনুভব করছে কিছু একটা। পূর্বের মতো আজও শুদ্ধকে চুপ দেখে শীতলের হাসি ধীরে ধীরে মুছে গেল। সে তবুও শেষ আশাটুকু নিয়ে তাকিয়ে রইল, যেন বিশুদ্ধ পুরুষ কিছু বলে।
কিন্তু তাকে হতাশ করে শুদ্ধ সামনে থেকে সরে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করলো, আতর লাগালো। পুরো রুমে সেই সুগন্ধে মাতোয়ারা হয়ে উঠল। শীতলের খুব ইচ্ছে করলো তার বুকে মুখ লুকিয়ে সুগন্ধ নিতে, কিন্তু এবার করলে সেটা বাড়াবাড়ি হয়ে যাবে, মার জুটতে পারে কপালে। তাই আর দাঁড়ালো না, নিচে চলে গেল। বাড়ির পুরুষেরা একে একে নামাজে চলে গেল। শীতল নিজেও ভাবলো গোসল সেরে ফুল পরি সেজে রেডি হয়ে থাকবে। বাবা, চাচা, ভাইরা ফিরলে সালামির জন্য ধরবে, কিন্তু হঠাৎ পেট ব্যথা অনুভব করায় স্মরণ হয়ে গেল আজকের ডেট। সে চট করে উঠে রুমের দিকে ছুটল। মেয়েকে এভাবে যেতে দেখে সিমিন খেকিয়ে উঠে আসতে যেতে বললেন, কিন্তু শীতল শুনলে তো সে দৌড়ে চলে গেল তার রুমে। এরপর গোসল সাজগোজ তো দূর, পেটের ব্যথায় জুবুথুবু হয়ে বিছানায় পড়ে রইল। অনেকক্ষণ হয়ে গেছে, শীতল নামছে না দেখে সিমিন উপরে এলেন। মেয়েকে পেটে বালিশ চেপে ধরে শুয়ে থাকতে দেখে যা বোঝার বুঝে গেলেন। এই কষ্টে ভাগ তো আর নেওয়া যায় না, কিন্তু কষ্ট যাতে একটু কম হয় তাই খাবার, মেডিসিন, হট ওয়াটার পট এনে দিলেন। শীতল ঘুমাবে বলে মাকে যেতে বলে চোখ বন্ধ করে নিল। সিমিন আর কথা বাড়ালেন না, দরজা হালকা ভিজিয়ে চলে গেলেন। সিতারা সিমিন শীতলের কথা জিজ্ঞাসা করলে সমস্যার কথা বলায় চুপ হয়ে গেলেন। ওদিকে ঈদগাহ মাঠে নামাজের জন্য কাতারে কাতারে দাঁড়িয়ে শত শত মুসল্লি। যথাসময়ে নামাজ শেষ করে চলল কোলাকুলি। তারপর সেখান থেকে ফিরে চৌধুরীরা ফিরে এলেন বাড়িতে, খাওয়া দাওয়াও করলেন। শ্যাম ও সৃজন একে একে সবার থেকে সালামি নিল। শারাফা চৌধুরী ছোট ভাই, ছেলে মেয়ে কিংবা বাড়ির বউদেরকে সালামি দিতেও বাদ রাখেন না। সীতারাও দেয় দুই যাকে। সালামি দেওয়া নেওয়ার পর্ব শেষ করে যে যার মতো ঘুরতে বের হলো। রুবা বের হলো ঐশ্বর্যের সাথে দেখা করতে। সায়ন ঘুমানোর নাম করে স্বর্ণকে ইশারা করে গেল নিজের রুমে। শুদ্ধ আশেপাশে চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত কাউকে না পেয়ে নিজের রুমে গিয়ে টুকটাক ফোন কল করলো। কথা বলতে বলতে খেয়াল করলো এখনো একটা পড়ে আছে, খামের ওপরে নাম লেখা সুবহানা চৌধুরী। তার মানে সে সালামি নিতে রুমে আসেনি, এমনটা তো হওয়ার কথা না। নিচেও তো নেই, তাহলে গেল কোথায়? কেয়ারার সাথে রাস্তা ঘুরতে বের হয়েছে নাকি? যদি তাই হয় তো মার একটাও মাটিতে পড়বে না, কান টেনে লম্বা করে দিবে। এ কথা ভেবে শীতলের রুম পার হতে গিয়ে দেখলো দরজা ভিজিয়ে রাখা। রুমে আছে নাকি? ঈদের দিন রুমে বসে থাকার মেয়েও তো নয় সে। তবুও একবার নক করতে শীতল খ্যাক করে বলে উঠল, ওই কে রে বাল? উঠতে পারবো না, যার দরকার ভেতরে এসে আসুন, ভেতরে চলে আসুন। ঝাঁঝালো কণ্ঠ শুনে শুদ্ধ বিড়বিড় করে বলল, বেয়াদবটাকে ম্যানার শিখাতে পারলাম না। ওই কেড়ে বাল, আবার কি কথা? চড়িয়ে দাঁত ফেলে দিলে যদি শিক্ষা হয়। বিড়বিড় করতে করতে সে রুমে ঢুকে দেখে শীতল পেটে বালিশ চেপে চুপ করে শুয়ে আছে, মুখটা শুকিয়ে এইটুকু হয়ে আছে। সকালে যেই ড্রেসে দেখে গেছে এখনো পরনে ওই ড্রেস, তার মানে শাওয়ারও নেয়নি। কিন্তু কেন? কেন এর উত্তর খুঁজতে গিয়ে কিছু একটা বুঝে নিল। সব কথা মুখে না বলেও বুদ্ধিমানেরা ঠিকই ধরে ফেলে। হঠাৎ শুদ্ধকে দেখে শীতল শোয়া থেকে উঠে দাঁড়িয়েছে। ওড়না কোথায়? তড়িঘড়ি ওড়না খুঁজতে গিয়ে খেয়াল করলো ওড়না দিয়ে তার পায়ের পেটি বাঁধা। কোমর থেকে পা অবধি কেমন কামড়া ছিল, তাই পা বেঁধে রেখেছিল। ওড়নায় যা গিট্টু মারা মেরেছে, খুলতেও 2 মিনিট লাগবে, তাই পাশে রাখা তোয়ালে গলায় ঝুলিয়ে নিল। শুদ্ধ দৃষ্টি ততক্ষণ ছিল শীতলের স্টাডি টেবিলের চেয়ারে ঝুলানো নতুন টি শার্ট। একদিন পরে তারপর আর খুঁজে পায়নি। এই লোভী বিড়াল হাতিয়েছে, আন্দাজ করে খোঁজও করেনি। শুদ্ধর পরনে এখন ওর সকালে সাদা পাজামা পাঞ্জাবি। শীতল মুগ্ধ হলো, মিনমিন করে বলল, কিছু বলবেন শুদ্ধ ভাই? ডাকাতি করে 9,000 টাকা দিয়ে ড্রেস কিনে নিলি, বলিসনি তো সেটা তুলে রাখার জন্য? পরে পরবো। পরে কেন? এমনি। যা শাওয়ার নিয়ে আয়, ঘুরতে বের হব। শরীর ভালো লাগছে না, মাথা ঘুরছে, আপুদের নিয়ে যান। অথচ অন্য সময় হলে ঘুরতে যাওয়ার কথা শোনা মাত্রই সেই লাফিয়ে উঠত। আজ যেন তার সব খুশি ফুরিয়ে গেছে। শুদ্ধ সালামির খামটা এগিয়ে দিতে শীতল অভিমানে থমথমে মুখে তাকিয়ে রইল। সকালে তো বললই সালামি হিসেবে টাকা নিবে না, এবার যা চেয়েছে দিতে পারলে যেন সেটাই দেয়, নতুবা টাকা ফাঁকা লাগবে না তার। বাবা এসেছে, একটু ঢং করে মুখ ফুলালেই টাকা পেয়ে যাবে, কিন্তু টাকা তো চায় না তার, চায় জলজ্যান্ত বিশুদ্ধ পুরুষটাকে, একদম আপন করে, নিজের করে। শীতল খাম ধরছে না দেখে শুদ্ধ বলল, ধরছিস না কেন? লাগবে না। না লাগলেও ধর। আমার বাবার অনেক টাকা আছে, অন্যের টাকা না নিলেও চলবে। শুদ্ধ ভ্রু কুচকালো, নিজের ঠোঁট কামড়ে কোনো মতে হাসি আটকে বলল, তোর বাপের যা আছে সেটা নিবি না তাই তো? তা তোর বাপের কিসের অভাব? কি লাগবে? কিসে খুশি তোর বাপ?
মেয়ের খুশির ধার ধারে না আসছে মেয়ের বাপের খুশি ঠেকাতে। এই কথা বলে শীতল মুখ বাঁকালো। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তাই বসলো। একটু আগে খাওয়া শীতলের এটো পানিটুকু শুদ্ধ পান করে বলল, আজ বিশেষ দিন যেহেতু অখুশি রাখবো না কাউকে। বল কি চাস? আর কতবার বলবো? যতবার জানতে চাইবো। এতবার জানিয়েও যখন প্রাপ্তির খাতা শূন্য তাহলে জানাবো কেন? এ কথা বলে শীতল অভিমানপূর্ণ চোখে শুদ্ধর দিকে তাকালো। তবে তার চোখ যেন বলে দিচ্ছে মনের কথা। কণ্ঠস্বর যেন চিৎকার করে বলতে চাচ্ছে, আমার হয়ে যান বিশুদ্ধ পুরুষ। ঈদ সালামি হিসেবে আপনার আমিটা শুধু আমার জন্য চিরস্থায়ী হোক। শীতলকে চুপ থাকতে দেখে শুদ্ধ পুনরায় খাম এগিয়ে দিল। শীতল পুনরায় গো ধরে বলল, বললামই তো সালামি লাগবে না। অন্যদের দিয়ে দিব? হুম ভেবে বলছিস? হুম সালামি হিসেবে স্বয়ং শুদ্ধ ছিল, তাকেও কি তবে? হুম এ কথা বলে শীতল তড়িৎ তাকালো শুদ্ধর দিকে। চোখে মুখে বিস্ময়। তাকে আরেক দফা অবাক করে দিয়ে শুদ্ধ হাত ধরে টেনে বুকে জড়িয়ে নিল শীতলকে। আকস্মিক কাণ্ডে শীতল বাখারা, নড়চড়ও ভুলে গেছে যেন। বুকের ভেতর অদ্ভুত শিহরণ, হাত পা যেন কাঁপছে। তার মাথা ঠেকেছে শুদ্ধর বুকে। তবে কি শুদ্ধ ভাই মেনে নিচ্ছে তাকে? সত্যি 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 তার ব্যক্তিগত পুরুষ হবে শুদ্ধ ভাই? তার এখনো স্বপ্ন স্বপ্ন লাগছে কেন? নাকি সত্যিই স্বপ্ন দেখছে? একটু পরে ঘুম ভেঙে যাবে। যদি স্বপ্ন হয় তো এই ঘুম না ভাঙুক। আর যদি সত্যি হয় তো আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে। তার অবস্থা দেখে শুদ্ধ ভিচেল হাসলো। বাঁধন একটু শক্ত করে ধরলো। তারপর একটু ঝুঁকিয়ে কানে কানে বলল, ঈদের দিন সম্পর্কের দৃঢ়তা বাড়াতে কোলাকুলি করা উত্তম। এ কথা শুনে শীতল শুধু লাজুক হাসলো। তার গালজোড়া কেন জানি লাল হয়ে উঠেছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না। হঠাৎ কি ভেবে তার কম্পিত হাত জোড়া রাখলো শুদ্ধর পিঠের ওপর। না, স্বপ্ন নয়, এই যে প্রিয় মানুষটাকে ধরতে পারছে, ছুতে পারছে, অনুভব করতে পারছে। তখন শুদ্ধ হঠাৎ বলল, এবার সবার সামনে আমাকে গ্রহণ করতে যদি পিছিয়েও যাস তাহলে আমায় চিরতরে হারাবি। ওয়াদা করে বলছি, সত্যি হারাবি। কেঁদে মরে গেলেও আমাকে পাবি না। যেন না পাস, এজন্য তোকে আমার বিয়েতে প্রধান সাক্ষী করে অন্য মেয়েকে নিয়ে বাসরে ঢুকবো আমি। এ কথা শুনে শীতল শক্ত করে খামচে ধরল শুদ্ধকে। কয়েকবার মাথা নাড়িয়ে বোঝালো এসব শুনতে চায় না। এসব কথা শুনলে তার নিঃশ্বাস আটকে আসে। তার অবস্থা দেখে শুদ্ধর বুকের ভারটা যেন কমে এলো। বুঝলো হারানোর ভয়টা ভালোভাবে শীতলের মনে ঢোকাতে পেরেছে। তাই মনে মনে খুশি হয়ে সামনে তাকাতেই দেখে সিমিন দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে শুদ্ধ সোজা হয়ে দাঁড়াতে শীতল বাধা দিল। মাকে না দেখে শুদ্ধকে খাবলে ধরে পুনরায় মাথা রাখলো প্রিয় মানুষটার বুকে। এবার শুদ্ধ তাকে সরালো না, বরং সিমিনের আগুন চোখে চোখ রেখে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। তখন সিমিন হাতের প্লেটটা সজোরে আছড়ে ফেলতে শীতল চমকে উঠল। বিস্ফারিত দৃষ্টিতে মাকে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেয়ের বেহায়াগিরি নিজের চোখে দেখে রাগটাকে সামলাতে পারলেন না তিনি। মারতে তেড়ে আসতে শুদ্ধ শীতলকে আড়াল করে মাঝখানে দাঁড়িয়ে গেল। তারপর ঠান্ডা সুরে বলল, এখানে এই বিষয়ে কোনো কথা হবে না ছোট আম্মু, যাবতীয় কথা হবে ড্রয়িং রুমে সবার সামনে। এ কথা বলে সে শীতলের হাত ধরে টেনে নিচে নিয়ে গেল। শুরুর দিকে জোরে হাঁটতেও কিছু একটা মনে করে ধীরে সুস্থে সিঁড়ি দিয়ে নামলো। এদিকে সিমিনের সাথে তখন সাম্য সৃজনও গিয়েছিল, কারণ সকাল থেকে শীতলকে তারা দেখেনি। এদিকে সালামির টাকা গোনার সময় হয়ে গেছে, কিন্তু তারা শুদ্ধ শীতলকে জড়াজড়ি অবস্থায় দেখে সিমিনের প্লেট ছোড়া দেখে বিপদের সংকেত বুঝে গেছে। তাই দৌড়ে চলে গেছে সায়নের কাছে। ঘুমন্ত সায়নকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকছে, সায়ন ভাইয়া, এই সায়ন ভাইয়া, ওঠো তাড়াতাড়ি, দেখো সর্বনাশ হয়ে গেছে। প্যাঙ্কার দল জ্বালাস না তো, ঘুমোতে দে। ওইদিকে গিয়ে আগে দেখো কি হয়েছে। শুদ্ধ ভাইয়া আর শীতল আপু চুপি চুপি প্রেম করছে, তখন ছোট আম্মু দেখে ফেলেছে। এখন ওদের দুমদুম করে মারবে বোধহয়। শুদ্ধ আর শীতল প্রেম কবে হলো যে তারা প্রেম করছিল? জোরাজোরি করলেই তো প্রেম হয়ে যায়, তুমি কিছুই জানো না দেখছি। এবার সায়নের ঘুম ছুটে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে কিছু বলার আগে শুনতে পেল নিচে গোলমাল হচ্ছে। তাহলে ঘটনা সত্যি নাকি? সে তড়িৎ লাফ মেরে উঠে নিচে যাওয়ার জন্য ছুটল। সিঁড়ি বেয়ে নামতে নামতেই দেখলো বড়রা সবাই জড়ো হয়ে গেছে। শুদ্ধর কোমরের কাছটায় পাঞ্জাবি খামচে ধরে তার পেছনে শীতল দাঁড়িয়ে আছে, ফিসফিস করে কাঁদছে। সে গিয়ে দাঁড়াতেই সিমিন শাহাদাত চৌধুরীর উদ্দেশ্যে বললেন,
এবার হলো তো? মিলল আমার কথা? সিমিন থামো, ব্যাপারটা আগে বুঝতে দাও। শুদ্ধ কি হয়েছে? শুদ্ধ তখনও সিনা উঁচু করে দাঁড়িয়ে আছে, না আছে তার চোখে ভয় আর না কণ্ঠে বিব্রত বোধ। শাহাদাত চৌধুরীর কথায় সে এবার অকপটে জবাব দিল, আমি শীতলকে বিয়ে করতে চাই। কবে কখন জানি না, তবে সে বউ হলে আমার বউ হবে। অকপটে বলা কথা শুনে থমকে গেল ড্রয়িং রুম। হতবাক হয়ে তাকিয়ে রইলেন সকলে। তখন সিমিন খেকিয়ে উঠে বললেন, এ হয় না, এটা রক্তের অপমান। কেন হয় না? কারণ তোমরা ভাই বোন। শুদ্ধ এবার ওনার কথা কেড়ে ভুলটা সংশোধন করে দিল। হুম, একটু ভুল হলো। আমরা চাচাতো ভাই বোন। যেখানে আমাদের ধর্মে যায় যাচ্ছে সেখানে আর কোনো বাড়তি কথার কারণ দেখছি না। এবার সিরাত মুখ খুললেন, মানলাম ধর্মে যাইস, তবু মানুষ কি বলবে? বাইরের মানুষের ধার কবে ধারলাম আমি ঠিকঠাক মনেও তো পড়ছে না। আর তোমরা কেউ বলে দাওনি কেন চাচাতো ভাই বোনের মধ্যে কিছু হওয়া যাবে না? এখানে মূলত ভুলটা আমাদের নয়, তোমাদের। এ কথা শুনে এবার সিমিন রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, এত যুক্তি তর্ক শুনতে চাই না। আমি মানি না তোমাদের সম্পর্ক। সেটা তোমার ব্যাপার, জানানো দরকার তাই জানালাম। মানলে ভালো, নয়তো আমাদের পথ আমরা বেছে নেব।